এই ছেলেটি বিয়ের প্রথম রাতেই জানতে পারে তার বউ কোনো নারী নয়, তার বউ হলো অর্ধপুরুষ বা হিজড়া। সে না বুঝে তাকে বিয়ে করেছিল। এদিকে তার বউকে ছাড়তেও পারছে না, কেননা তাকে ছাড়তে হলে অনেক টাকার প্রয়োজন ছিল। তাই বাধ্য হয়ে সে অর্ধপুরুষের সঙ্গে সংসার করতে শুরু করে। কিন্তু এই বিষয়টা যখন গ্রামের মধ্যে জানাজানি হয়ে যায় তখন বিশাল এক গন্ডগোল লেগে যায়। গ্রামের মাতুব্বর বলে ওই হিজড়াকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে, নয়তো ছেলেটিকে এই গ্রাম থেকে চলে যেতে হবে। তবে মেয়েটি ছিল প্রচুর সংসারী, তার জীবনের একটাই লক্ষ্য ছিল সে সংসার করবে। এখন মুভিটা শেষ পর্যন্ত দেখলে আপনার চোখের কোণে অজান্তেই পানি চলে আসবে। মুভির শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে একটা অন্ধকার রুমে একা বসে কান্না করছিল। তখন সেখানে হরেন্দ্র নামের একজন লোক আসে এবং তাকে একটা নতুন কাপড় দেয়। তাকে অনেক জোর করে এই কাপড়টি পরার জন্য। সে তাকে বলে, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাড়াতাড়ি করে এই জামা কাপড় পরে বাইরে আসো। আর এই মেয়েটির নাম ছিল সেনওয়ারি। সে হরেন্দ্র পা ধরে কান্না করতে থাকে যে আমাকে এখান থেকে যেতে দাও, আমাকে অন্য কোনো কাজ করতে বললে আমি সেটা করে দেব, কিন্তু দয়া করে আমাকে এই বিয়েটি করতে বলবেন না। এখান থেকে আমরা বুঝতে পারি সেনওয়ারি তার বাড়িতে থাকে না, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আর এই সুযোগে এই লোকটি তাকে ঘরবন্দি করে রেখেছে। সেনওয়ারি তখন তাকে বলে, ওরা যদি আমাকে দেখে বুঝে যায় তখন কি হবে? তখন হরেন্দ্র তাকে বলে, তুমি শুধু চুপ করে থাকবে, বেশি কথা না বলে তুমি চুপচাপ তোমার জামাকাপড় পরিবর্তন করো। তারপর যখন সেনওয়ারি তার জামাকাপড় পরিধান করতে থাকে তখন হরেন্দ্র তাকে বসে বসে দেখতে থাকে। সে তাকে বলতে থাকে, এই জামাতে তোমাকে খুব সুন্দর লাগছে, তোমাকে দেখে তো আমি নিজেকেই সামলাতে পারছি না। কিছুক্ষণ পর সেখানে বার্ন নামের একজন লোক তার চাচা ভৈরবকে নিয়ে চলে আসে। সেনওয়ারিকে দেখে বার্ন লজ্জা পায়, কারণ সে খুব শীঘ্রই সুন্দরী একজন স্ত্রী পেতে চলেছে। বার্ন বলতে থাকে, এই মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে, মেয়েটির কি কোনো কাগজপত্র আছে? তখন হরেন্দ্র বলে, আরে দোস্ত, এই কথাটি যদি আগে বলতে তাহলে এত সময় নষ্ট হতো না, তাহলে তোমার জন্য অন্য কোনো মেয়ে খুঁজে নিতাম, কিন্তু হ্যাঁ, খরচ বাড়তি হবে। এই কথা শুনে চাচা বার্নকে বকা দিতে থাকে। হরেন্দ্র বলে, তুমি একটা মেয়েকে বিয়ে করেছ, তার কাগজপত্র নয়। তখন সে বলে, যদি বিয়ের পর পালিয়ে যায় তখন কি করব? থানায় অভিযোগ করার জন্য তো কিছু কাগজপত্র দরকার, মেয়েটির ঠিকানা কোথায়, তার মা বাবা কোথায় বাস করে, এইসব তো জানা উচিত, তাই না? তখন হরেন্দ্র বলে, একজন মহিলা একজন পুরুষের পায়ের নিচে সবসময় থাকে, সে সবসময় বাড়িতেই থাকে আর বাড়ির সমস্ত কাজকাম দেখাশোনা করে। আর এখানে আমরা জানতে পারি বার্ন নিজের বিয়ে করার জন্য জমি বিক্রি করে 50,000 টাকা সংগ্রহ করেছে, তাই সে টাকা দিতে বারবার ভাবছে। ছোটকালে তার বাবা মা মারা যাওয়ার পর তার চাচা তার দেখাশোনা করেছে, তাই সে তার চাচার কথা মেনে এই লোকটিকে 50,000 টাকা দিয়ে দেয়। এরপরে হরেন্দ্র একজন পণ্ডিতকে ডেকে আনে। তখন সেনওয়ারি আর বার্ন এর বিয়ে হয়ে যায়। বিয়ের পর সেনওয়ারি তার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর তখন আমরা জানতে পারি বার্ন আর তার চাচা অনেক দূর থেকে এখানে এসেছে। তারা দুজনে যখন তাদের গ্রামের দিকে আসে সেনওয়ারি অনেক ভয় পায়, কিন্তু বার্ন বিয়ে করে অনেক খুশি ছিল। তাদের গ্রামের লোকজন তাকে বলতো সে নাকি মেয়ে পাবে না। বার্ন যখন তার বউকে নিয়ে বাড়িতে যাচ্ছিল তখন গ্রামবাসীরা তাদেরকে দেখে অনেক খুশি হয়। গ্রামবাসীরা তার চাচাকে বলতে থাকে, তুমি বার্নকে একটা ভালো মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছ। তখন তার চাচা বলে, এটা আমার দায়িত্ব, আমার যা কিছু আছে সবকিছুই তার, তাকে বিয়ে দিয়ে আমি আমার দায়িত্ব পালন করছি। আর এখন শুধু আমার বাড়িতে বিশ্রাম নেওয়ার পালা। ভৈরব গ্রামের কিছু মদের পার্টিতে আড্ডা দিতে থাকে। এই পুরুষদের কথাবার্তা দেখে আমরা জানতে পারি তাদের গ্রামে খুব কম মেয়ে রয়েছে, যার কারণে বেশিরভাগ মেয়েই বাইরে থেকে আসে আর এখান থেকে তারা যায় না। এই গ্রামের ছেলেরা টাকা জোগাড় করে মেয়েদেরকে কিনে আনে। এইদিকে গ্রামের কিছু মহিলারা সেনওয়ারিকে দেখে প্রশংসা করতে থাকে। তারা বলে, তুমি খুবই সুন্দরী, এবং তারা তাকে কিছু উপদেশ দিয়ে দেয়। তারা স্বামীকে খুশি করার জন্য বলে। আর এদিকে বার্ন মদ পান করে না, কারণ সে এই রাতের জন্য বছরের পর বছর অপেক্ষা করেছে, তাই সে মদ পান করবে না। যদি এই রাতে সে খুব বেশি মাতাল হয়ে যায় তখন তার সাধনা ভেঙে যাবে। গ্রামের মহিলারা সেনওয়ারির কাছ থেকে চলে যাওয়ার পর বার্ন তার স্ত্রীর কাছে আসে। সে সেনওয়ারির সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, কিন্তু সেনওয়ারি তাকে বাধা দেয়। সে বলে, আগে আমার সাথে একটু কথা বলেন। বার্ন বলে, কথা বলার জন্য তো সারা জীবন পড়ে আছে, আমি এই দিনটার জন্য বছরের পর বছর অপেক্ষা করছি, তাই এখন আমি অপেক্ষা করতে পারছি না। তাই সে যখন তার সঙ্গে জোর করে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে তখন বার্ন বুঝতে পারে সে কোনো নারী নয়, সে হলো অর্ধপুরুষ। বার্ন সাথে সাথে তার চাচার কাছে চলে যায় পুরো ঘটনাটি বলার জন্য। বলে, হরেন্দ্র আমাদেরকে ঠকিয়েছে, সে একজন অর্ধপুরুষের সঙ্গে আমার বিয়ে দিয়েছে। তার চাচা তাকে বলে, তুমি কি ঠিকমতো দেখেছো সে নারী নয়? এরপরে ভৈরব আর বার্ন সেনওয়ারির কাছে যায় আর তাকে প্রচুর পরিমাণে মারতে থাকে আর বলে, তুমি আমাদের সর্বনাশ করেছ। সেনওয়ারি কান্না করতে থাকে আর বলে, আমি তোমাদেরকে ঠকাইনি, আমিও খুবই অসহায়। হরেন্দ্র আমাকে আমার ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছে, তাই আমি এই বিয়েতে চুপ ছিলাম। একজন ব্যক্তির পক্ষে এটা গ্রহণ করা খুবই সহজ। তোমরা দুজনে থানায় চলে যাও, তাহলে তোমরা তোমাদের টাকা পেয়ে যাবে আর আমিও মুক্তি পাবো। তখন তারা দুজনে সেনওয়ারির কথা মেনে নেয়।
পরদিন সকালে ভৈরব আর বার্ন হরেন্দ্র নামে অভিযোগ করার জন্য থানায় যেতে থাকে। সেই সময় একজন লোক তাদের কাছে আসে। সে জিজ্ঞাসা করতে থাকে, এত ভোরে তোমরা কোথায় যাচ্ছ নতুন বউকে বাড়িতে রেখে? এই লোকটি গ্রামের অন্য সব লোক সম্পর্কে তাদেরকে বলতে থাকে। সে বলে, গ্রামবাসীরা তোমাদের দুজনের ব্যাপারে খুবই ভালো কথা বলেছে, যে চাচা বার্নের জন্য খুব সুন্দর একটা মেয়ে খুঁজে এনেছে। এরপরে তারা যখন থানা যেতে থাকে তখন ভৈরব বার্নকে বলে, গ্রামের লোকেরা আমাদের প্রশংসা করছে, আর যদি সেই অর্ধপুরুষের কথা জানতে পারে তাহলে আমরা পুরো গ্রামের কাছে ছোট হয়ে যাব। যে মানুষজন আমাদেরকে নিয়ে প্রশংসা করেছে সেই তারাই আবার আগামীতে আমাদের নিয়ে নিন্দা করবে। থানায় গেলে পুলিশকে কিছু টাকাও দিতে হবে। তোমার কাছে কি এত টাকা আছে? সেনোয়ারি হয়তো এতক্ষণে বাইরে থেকে পালিয়ে গিয়েছে। এরপরে বার্ন আর ভৈরব বাইরের দিকে রওনা দেয়। ততক্ষণে সেনোয়ারি পুরো বাড়ি পরিষ্কার করে রাখে। ঘরের সব কাজ করার পর সে রান্না করতে থাকে। নিজেদের বাড়ির সৌন্দর্য দেখে তারা দুজনে মুগ্ধ হয়ে যায় আর ভাবতে থাকে এই অর্ধপুরুষ এখনো বাইরে থেকে যায়নি। তারা বাড়ির ভেতরে আসার সাথে সাথে সেনোয়ারি তাদের জন্য খাবার তৈরি করে। আমরা বুঝতে পারি যে বাড়িতে কোনো মহিলা নেই সে বাড়িতে তারা কিভাবে খাবার তৈরি করত আর এই লোকেরা কিভাবে খাবার খেত। ভৈরব যখন খাবারটি খায় সে খাবার খেয়ে খুবই মুগ্ধ হয়ে যায়, কারণ খাবারটি খুবই সুস্বাদু ছিল। ভৈরব বার্নের দিকে ইশারা করে আর তাকেও খাবার খেতে বলে। পরে বার্নের চাচা তাকে বলে, তুমি কি পাগল? তার হাতের বানানো রুটি দেখো, বাড়ির অবস্থা দেখো, সে বাড়ির সব কাজ করতে জানে। সে আমাদের বাড়ি কত সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। আর এখন আমাদের জন্য দুইটি জিনিস গুরুত্বপূর্ণ। প্রথম কাজ হলো স্বামীর যত্ন নেওয়া, তাকে সবসময় খুশি রাখা, তাকে একটা সন্তান দেওয়া, বাড়ির অন্যান্য কাজ দেখাশোনা করা। প্রথম কাজটি না হলেও সে দ্বিতীয় কাজটি করছে। আমরা তার হাত দিয়েই দ্বিতীয় কাজটি ভালোভাবে সম্পন্ন করতে পারবো। আমরা পরে আমাদের টাকা আদায় করতে পারবো। সময় আসলে আমরা তাকে তাদের বাড়িতে ছেড়ে দেব। বার্ন তখন বলে, গ্রামবাসীরা যদি কিছু জানতে পারে তখন চাচা বলে, তারা কিছুই জানবে না, তারা কি তাকে পরীক্ষা করার জন্য চলে আসবে। এরপর বার্ন সেনোয়ারির কাছে আসে এবং তার হাতে মলম লাগিয়ে দেয়। সেনোয়ারি তার সঙ্গে কথা বলতে থাকে। সে তাকে বলতে থাকে, আমি শুধু ঘরের কাজ জানি, আমার মা আমাকে কখনোই বাইরে বাইরে যেতে দেননি। আমরা ভেবেছিলাম তুমি এতক্ষণে এখান থেকে পালিয়ে গিয়েছ। সেনোয়ারা তখন বলে, আমি আর কোথায় যাব, এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো, এটাই আমার জায়গা। এরপরে আরও কিছুদিন কেটে যায়। সেনোয়ারা যখন কূপের কাছে গিয়ে পানি আনতে যায় তখন সেই গ্রামের কোনো মহিলারা সেই কূপের কাছে উপস্থিত থাকে না। যখন কোনো মহিলা তার সঙ্গে কথা বলতে আসে তখন সে কোনো না কোনো কাজের অজুহাত দেখে সেখান থেকে চলে যায়, মানে সে সবার থেকে লুকিয়ে থাকতো। প্রতি রাতে সেনোয়ারা ভৈরবের পা টিপে দিত। এটা থেকে আমরা বুঝতে পারি ভৈরব ও বার্ন তাকে দিয়ে প্রচুর পরিমাণে কাজ করাতো। এরপরে সেনোয়ারা বার্নের কাছে আসে তার পা টিপে দেওয়ার জন্য। তখন বার্ন তাকে বলে, এখন আমার দরকার নেই, বুড়ো হয়ে গেলে তুমি আমার সেবা করবে। তখন সেনোয়ারা বলে, ততদিন কি তুমি আমাকে এই বাড়িতে রাখবে? তখন বার্ন কথা এড়িয়ে যায় আর সে তাকে তার পা টিপে দিতে বলে। এরপর তারা কথা বলতে বলতে তাদের দুজনের ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনা করতে থাকে। সেনোয়ারা বলে, আমার মা মারা যাওয়ার পর আমার চাচা আমার যত্ন নেন। পরে সে আমাকে হরেন্দ্রর কাছে বিক্রি করে দেয়, কারণ আমার চাচা আমাকে মোটেও পছন্দ করতেন না। কিন্তু আমার ছোট ভাই আমাকে খুবই ভালোবাসে এবং আমিও তাকে খুবই ভালোবাসি। এখানে আমি কারোর কাছে সুন্দর নয়। আমি জানি এখানে সব মহিলারা আমার সাথে কথা বলতে আসে, তা না হলে ছোটবেলায় মেয়েরা আমাকে দেখলেই দৌড় দিত যেন আমার কোনো রোগ হয়েছে। তারপরে বার্ন সেনোয়ারাকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি কি মেলায় যাবে? সেনোয়ারা এটা শুনে খুবই খুশি হয়ে যায় আর বলে, সত্যি তুমি আমাকে মেলায় নিয়ে যাবে? এটা দেখে তোমার চাচা তোমাকে কিছু বলবে না? বার্ন বলে, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সবটা সামলে নেব। এভাবে তারা কথোপকথন করতে থাকে। পরের দিন বার্ন মেলায় কিছু জামা কাপড় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে সে পড়ে যাওয়ার অভিনয় করে। সে বলে তার পিঠে বুকে খুব ব্যথা হয়েছে আর তার চাচাকে তার সাথে যেতে বলে। তখন এটা শুনে চাচা নিজেই বলে, তোমার সাথে সেনোয়ারাকে নিয়ে যাও, সে তোমাকে সাহায্য করবে। আসলে সেনোয়ারাও এটাই চাইছিল। এরপরে তারা দুজনে মিলে মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মেলায় গিয়ে সেনোয়ারা বার্নের ব্যবসায় অনেক সাহায্য করতে থাকে। কিভাবে কাপড় রাখলে মানুষ আকৃষ্ট হয় সে সেভাবেই কাপড় সাজিয়ে রাখে। এখান থেকে আমরা বুঝতে পারি সেনোয়ারা খুবই স্মার্ট এবং বুদ্ধিমান ছিল। তখন তাদের কাছে একটা বিদেশি মেয়ে আসে কাপড় কেনার জন্য। এভাবে তাদের সব কাপড় বিক্রি হয়ে যায়। এরপরে তারা দুজনে মিলে গ্রামের উদ্দেশ্যে চলতে থাকে। কিছুদূর যাওয়ার পর তারা দেখতে পায় কিছু লোক নাচতে থাকে। তারপরে তারা দুজনে মিলে সেই নাচ উপভোগ করতে থাকে। বার্নের এমন যত্ন দেখে সেনোয়ারা তার প্রেমে পড়ে যায় এবং তার কাঁধে মাথা রেখে শুয়ে পড়ে। বার্ন আজকের ব্যবসার সব কৃতিত্ব সেনোয়ারাকে দেয়। কিছুক্ষণ পরে তারা দুজনে তাদের বাড়িতে ফিরে আসে। বার্ন তার চাচাকে সুসংবাদ দিয়ে বলে, সমস্ত কাপড় বিক্রি হয়ে গিয়েছে আর সে 3000 টাকা রোজগার করেছে। এরপরে সে তার চাচাকে সমস্ত টাকা তুলে দেয় আর চাচা টাকা দেখে খুবই খুশি হয়ে যায়। সে বার্নের প্রশংসা করতে থাকে। সে বলে, তুমি অনেক বুদ্ধিমান হয়ে গিয়েছ, যাও ভেতরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে আসো। সে সেনোয়ারাকে বলতে থাকে, যাও আমার জন্য খাবার পানি নিয়ে আসো। এরপরে সেনোয়ারা যখন সব কাজ শেষ করে ঘরে যায় সে দেখতে পায় বার্ন তার জন্য অপেক্ষা
অপেক্ষা করছে। মেলায় সানোয়ারের জন্য বার্ন একটা কানের দুল কিনেছিল, তাই সে সেটি তাকে দেয়। আর সে সেনোয়ারাকে বলতে থাকে যে সে তাদের সমস্ত অর্থ ব্যয় করে দেয়নি। এরপরে সেই কানের দুল বার্ন নিজের হাতে সেনোয়ারাকে পরিয়ে দেয়। এরই মধ্যে তারা দুজনে একে অপরের কাছে আসে। পরের দিন সেনোয়ারা বার্নের জন্য খাবার নিয়ে মাঠে চলে যায়, আর সে তাকে তাদের ঘর সাজানোর জন্য একটি ছবি এঁকে দেয়। ভৈরব যখন গ্রামবাসীদের সাথে ছিল তখন তারা তাকে জিজ্ঞাসা করে সুখবর কবে আসবে, কারণ বিয়ে হয়েছে 8 মাস হয়ে গিয়েছে, তুমি গ্রামে মিষ্টি বিতরণ করবে কবে। এই কথা শোনার পর ভৈরব তাদের কথায় মনোযোগ দিতে থাকে। ভৈরব বাড়িতে গিয়ে বার্নকে বলে তুমি 4 দিন পর ভাইয়ের কাছে গিয়ে সার্টিফিকেট নিয়ে আসবে যে সেনোয়ারা বনজ, তবেই আমরা এই গ্রামবাসীদের মুখ বন্ধ করতে পারবো। আর এটা নিয়ে চাচা ভাতিজার মধ্যে একটু ঝগড়া হয়। গ্রামের লোকেরা ভাবে বার্নের কোনো সমস্যা রয়েছে। বার্ন বলে এসব আপনার কারণে হয়েছে, আমার জমি গিয়েছে, আমার টাকা গিয়েছে, আর একজন স্ত্রীর পরিবর্তে অর্ধপুরুষ পেয়েছি। এই কথাটা সেনোয়ারা দূর থেকে শুনতে পায়। এটা শুনে সে খুব কষ্ট পায়। সে সারা রাত কান্না করতে থাকে। পরে বার্ন তার কাছে আসে এবং তার কাছে ক্ষমা চায়। সে বলে আমি তোমাকে দুঃখ দিতে চাইনি, আমি শুধু চাচাকে বলেছিলাম। তখন সেনোয়ারা তাকে বলে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে কোনো সন্তান দিতে পারবো না, আমরা অভিশপ্ত। তখন বার্ন বলে আমি চাচাকে কিছুই বলতে পারি না, কারণ আমার এখন কিছুই নেই। তখন সেনোয়ারা বলে চলো বার্ন, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই আর আমাদের নতুন জীবন শুরু করি। বার্ন তখন বলে আমি তোমার মতো সাহসী নই, আমি কখনোই কিছু করতে পারবো না। শৈশবে আমার মা ছোট্ট একটা মেয়ে জন্ম দিয়েছিল, কিন্তু জন্ম হওয়ার সাথে সাথে সেই মেয়েটি অনেক ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিল। সে খাবার না পাওয়ার কারণে মারা যায়। আমার চাচা আমাকে মেয়ে ভেবে আমাকে মায়ের কাছে দেয়নি, তারপরেও আমি কিছু করতে পারিনি। আর সেই সময় আমার বাবার কিছু রোগ ছিল, সে অচেতন হয়ে সবসময় খাটে শুয়ে থাকতো, আমি বড় হয়ে কিছু করতে পারতাম না। কথা শেষ হওয়ার পর তারা দুজনে আবারও কাছাকাছি চলে আসে। তখন হঠাৎ ভৈরবের ঘুম ভেঙে যায়। তখন বার্নের ঘরে কিছু আওয়াজ শুনতে পায়। সে বার্নের ঘরে এই দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। পরের দিন বার্ন কাজে চলে যায়। বার্ন বাড়িতে আসতে আসতে দেরি করে ফেলে। এরপরে সেনোয়ারা বাড়ির ভিতরে গেলে ভৈরব তার কাছে যায় আর তাকে বলতে থাকে আমি তোমার চাচা, আমার ভালো মতো সেবা করো, আমি কাল রাতে সব দেখে ফেলেছি, তোমরা দুজনে কি করেছিলে আমার সাথেও সেটা করো। তখন সেনোয়ারা নিজের আত্মরক্ষা করার চেষ্টা করে, কিন্তু ভৈরব জোর করে তার মাথায় আঘাত করে ফেলে আর সে অজ্ঞান হয়ে যায়। বার্ন যখন তার বাড়িতে ফিরে আসে তখন সে সেনোয়ারার এই অবস্থা দেখে হতবাক হয়ে যায়। তার সাথে যা যা ঘটেছিল সেই সব বার্নকে বলে দেয়। এটা শুনে বার্ন খুব রেগে যায় আর সে তার চাচাকে অনেক মারতে থাকে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি আমার স্ত্রীর সঙ্গে এটা কিভাবে করতে পারলে, তোমার এমন কাজ করতে লজ্জা করে না। তাদের দুজনের ঝগড়া দেখে গ্রামের বাকি লোকেরা তাদের কাছে চলে আসে। তখন চাচা সব দোষ বার্নের উপরে চাপাতে থাকে। সে বলে সে আমাকে অন্ধকারে রেখেছে, তার স্ত্রী কোনো নারী নয়, একজন অর্ধপুরুষ, আমি গতরাতে তাকে জোর করেছিলাম, তাই সে সব দোষ আমার উপরে চাপিয়ে দেয়। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে তাকে ভালো মতো চেক করো, তখন তোমরা বুঝতে পারবে। তখন বেচারি কোনো উপায় না পেয়ে গ্রামবাসীর কাছে সত্যি কথা বলে দেয়। বার্ন তখন বলে হ্যাঁ সেনোয়ারি কোনো নারী নয়। পরের দিন পঞ্চায়েতের সামনে ভৈরব বলতে থাকে জমি বিক্রি করে বিয়ে করিয়েছি। বিয়ের রাতেই বার্ন জানতে পারে তার স্ত্রী একজন অর্ধপুরুষ, কিন্তু এটা সত্ত্বেও সে আমার কাছ থেকে এটা লুকিয়ে রেখেছিল। এছাড়া গতরাতে সে আমার গায়ে হাত তুলেছে। এভাবে সে পুরো দোষ বার্নের উপরে দিয়ে দেয় আর সেনোয়ারার উপরে দোষ চাপিয়ে দেয়। পরে ভৈরব সেনোয়ারার কানে বলতে থাকে গতরাতে যদি তুমি আমাকে খুশি করতে তাহলে আজ এই ব্যাপারে কেউ জানতে পারতো না, তুমি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছ। সে বার্নের কাছে এসে বলে ওই হিজড়ার সাথে থাকলে তোমার সারা জীবন অভিশাপের মতো জীবন কাটাতে হবে, তোমাকে এখনই বাড়ি থেকে বের করে দেব। বার্ন আর সেনোয়ারার ভালোবাসা তারা কেউ বুঝতে পারে না। তারা তাদেরকে নিয়ে মজা করতে থাকে আর অর্ধপুরুষ বলে খেপাতে থাকে। বার্ন রেগে গিয়ে বলে আমি অর্ধপুরুষের প্রেমিক নই। এটা শুনে সেনোয়ারা খুব কষ্ট পায়। তারপরও যাতে বার্নের কষ্ট না হয় তাই পঞ্চায়েতকে বলে সে আমাকে ভালোবাসে না। বিয়ের রাতে আমি তার পা ধরে ক্ষমা চেয়ে নিয়েছিলাম, তাকে অনুরোধ করেছিলাম যে আমি এখানে থাকবো, শুধুমাত্র আমার অনুরোধে সে চুপ ছিল। এভাবে সমস্ত দোষ সেনোয়ারা নিজের কাঁধে নিয়ে নেয়। তারপরে শাস্তি হিসেবে পঞ্চায়েত সিদ্ধান্ত দিতে থাকে। পঞ্চায়েত বলে বার্ন তার চাচার পায়ে ধরে ক্ষমা চাইবে এবং একইভাবে গ্রাম ছাড়বে সেনোয়ারা। এরপরে বার্ন তার চাচার পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে। বার্নের ভালোবাসা এতটাই ঠুনকু ছিল যে তার ভালোবাসার টানে বেরিয়ে আসতে পারলো না, কিন্তু সেনোয়ারা তাকে মন দিয়ে ভালোবাসত। সেনোয়ারা কোনো উপায় না পেয়ে বুক ভরা কষ্ট নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যায়। তাহলে কি বার্ন আর সেনোয়ারা এই ভালোবাসা মিথ্যে হয়ে গেল? গ্রাম থেকে এসে সেনোয়ারা একটা বাস স্ট্যান্ডে পৌঁছে যায় আর একটা বাসের জন্য অপেক্ষা করতে থাকে। তখন আমরা দেখতে পাই মুখ লুকিয়ে সেনোয়ারার কাছে বার্ন চলে আসছে। সেনোয়ারা এটা দেখে অবাক হয়ে যায় এবং খুশিও হয়। সেনোয়ারা তাকে জিজ্ঞাসা করে আপনি না বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন না? বার্ন তখন বলে হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি না, তবে আপনার হৃদয়কে ভালোবাসি। তারা এভাবে কথা বলতে থাকে আর তারা বলে তারা এখান থেকে দূরে চলে যাবে এবং নতুন করে জীবন শুরু করবে। কিন্তু হঠাৎ সেনোয়ারা চমকে গিয়ে দেখতে পায় তার কাছে বার্ন ছিল না, ছিল অন্য কেউ। লোকটিকে দেখতে পেয়ে সেনোয়ারা বার্ন বলে কল্পনা করছিল। সেই লোকটি তাকে বলে আপনি কি সেই অর্ধপুরুষ যে লোকজনদেরকে মহিলা বলে প্রতারণা করেছে? তারপরে সে বাস সেখানে চলে আসে আর হাজারো অপমান নিয়ে সে বাসে উঠে পড়ে। তখন সেনোয়ারাকে ভাবতে বাধ্য করে যে এখন কোন সিটে সে বসবে, ছেলেদের পাশে বসা উচিত নাকি মেয়েদের পাশে। এটা ভেবে না পেয়ে সে নিচেই বসে পড়ে
তখন সেখানে কন্ট্রাক্টর এসে বলে তোমার জায়গায় গিয়ে বসো। তখন সেনোয়ারা হাততালি দিতে থাকে এবং বলে আমরা হিজড়া, আমাদের মতো লোকদের কোথাও জায়গা নেই। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আসলে প্রত্যেকটা সৃষ্টিকর্তার এক অপূর্ব সৃষ্টি। সৃষ্টিকর্তা যা তৈরি করেছেন তা কোনো না কোনো কল্যাণের জন্যই তৈরি করেছেন। আমরা যদি মানুষ হিসেবে তাদেরকে মূল্যায়ন করতে জানি তাহলে আমরাই হব সৃষ্টির সেরা জীব। সৃষ্টির সেরা জীব হয়ে এমন কোনো কাজ করা যাবে না যেটা সৃষ্টির জন্য অমঙ্গল বয়ে আনে। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।